নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা, এবং আজকে আমাদের আলোচনার বিষয় বাড়ছে করোনা, কমছে জনসচেতনতা। আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এস এম আলমগীর। আপনাদের তিনজনকে স্বাগত। যে বিষয়টি বলছিলাম যে হঠাৎ করে এই করোনার প্রকোপ বেশ বেড়েছে, এবং আমরা আজকে যে পরিসংখ্যানটি দেখলাম তা আসলেই হতাশাজনক। আমরা ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে প্রথমে যেতে চাই এবং আপনার সঙ্গে আলাপ করতে চাই যে হঠাৎ করে যে এই চিত্রটার যে যার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, সেই চিত্রটাকে আমাদের কেন দেখতে হলো? ধন্যবাদ। আমি আর টিভির দর্শকদের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এর আগে বেশ কয়েক সপ্তাহ আমাদের দেশে করোনার সংক্রমণের হার 5% নিচে ছিল, এবং কোনো কোনো দিন সেটি 3% নিচেও চলে এসেছিল। সবকিছু মিলে মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছিল, প্রচুর সংখ্যক মানুষের মধ্যে, যে করোনা বোধহয় বিদায় হয়েছে। এটি একটি ব্যাপার। ফলে প্রচুর সংখ্যক লোকজন অসাবধান এবং অসতর্ক হয়ে পড়েছিল। তারা মাস্ক পরতো না, স্বাস্থ্যবিধি মানত না। দ্বিতীয় যে ব্যাপারটি, সেটা হচ্ছে যে অনেকে করোনার টিকার ফার্স্ট ডোজ নেয়ার পরদিন থেকে ভাবা শুরু করেছে যে সে বোধহয় শতভাগ করোনা প্রতিরোধী হয়ে গিয়েছে, তার আর করোনা হবে না। এই ভাবনার কারণেও অনেকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা বন্ধ করে দিয়েছিল। তৃতীয়ত হচ্ছে, আমরা সম্প্রতি জেনেছি বাংলাদেশে অতি সংক্রমণশীল ইউকে ভেরিয়েন্ট করোনা ভাইরাসের সেটি প্রবেশ করেছে। নতুন এই সংক্রমণের পেছনে সেটিও রয়েছে কিনা এটিও ভাবা দরকার। ফলে এই তিন মিলেই কিন্তু সংক্রমণটা বাড়ছে, এবং বাড়ার ধরনটা এমন যে আমরা দেখলাম পরপর 2 দিন 600 বেশি থাকলো, 900 বেশি হলো, 1100 1000-এর বেশি হলো, আজকে 1700-এর বেশি হয়ে গিয়েছে। সব মিলে কিন্তু আমাদের ঘাড়ে আরেকটি বিপদ কিন্তু তপ্ত শ্বাস ফেলছে। আমরা আরেকটা নতুন করোনার ঢেউ এর আগমনের বার্তা কিন্তু, অশুভ লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারণে এখন পুরো বিষয়টা নিয়ে আমাদের নতুন করে কিছু ভাবনা ভাবতে হবে। যেমন নতুন সতর্কতা বিধি জারি করা, যেসব জায়গায় জনসমাবেশ হয়, ভিড় হয় বা জনসমাগম হয়, সেই সব অনুষ্ঠান এবং কর্মসূচিকে নিরুৎসাহিত করা, প্রয়োজনে আইন করে বন্ধ করে দেওয়া, এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরো বিষয়টি তদারকির জন্য নতুন করে দায়িত্ব দেয়া, এবং মানুষকে উদ্বুদ্ধ, স্বাস্থ্যবিধি মানার জন্য, মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করার জন্য কিন্তু মানুষকে নতুন করে আরেকটি আহ্বান জানাতে হবে। এবং সেই আহ্বানটা কিন্তু আগের যে ধরনের কমিউনিকেশন, মানে সংযোগ, যোগাযোগ করার মাধ্যম এবং কৌশল ব্যবহার করা হয়েছিল, তার থেকে একটু ভিন্ন রকম, যেন মানুষকে প্রভাবিত করতে পারে। এ না হলে আরেকটি ব্যাপার এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের টিকা নেয়ার আগ্রহ কমেছে। এটি যেটি একসময় 2,25,000-এর বেশি পৌঁছে গিয়েছিল, এখন সেটি কিন্তু 87,000-এ নেমে এসেছে। এই বিষয়টাকে কিন্তু আমাদের নতুন করে ভাবতে হবে। তা না হলে কিন্তু করোনার বিরুদ্ধে আমাদের যে প্রস্তুতি, আমাদের যে লড়াই, সেখানে কিন্তু আমরা সফল হওয়ার ক্ষেত্রে পিছনে পড়ে যাব। অতএব যেভাবেই হোক, এই যেটা আগুয়ান যে বিপদ, ধেয়ে আসা যে বিপদ, তাকে রুখে দেওয়ার জন্য সর্বশক্তি নিয়ে আমাদের দাঁড়াতে হবে। এর মধ্যে কিন্তু আমরা আপনার যে কথাটা আপনি বলছেন যে আমাদের প্রস্তুতি নেওয়া ছিল এবং মানুষের মধ্যে যে সচেতনতা ছিল সেটা আসলে কমে গেছে। আমি কামরুল স্যারের কাছে যাচ্ছি। স্যার, এই যে আবার নতুন করে যে বিষয়টা, আমরা আগে এই যেভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি, এখন কি সেই একইভাবে আমাদের না নতুন কোনো কৌশল নতুন করে ভাবতে হবে? কিভাবে আসলে আমরা সবাইকে আবার জাগিয়ে তুলতে পারবো? ধন্যবাদ ডিকস্টা এবং আমার অত্যন্ত প্রিয় দুইজন আলোচক, লেনিন চৌধুরী এবং আমার আরেক ছোট ভাই আলমগীর, এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার আলোচনায় আসছি। আসলে আজকে যখন খবরটা দেখলাম যে 26 জন মৃত্যুবরণ করেছে এবং 1600-র উপরে সংক্রমণ হয়েছে, আজকে আমি নিজেও একটু উদ্বিগ্ন যে গতকাল থেকে মনে হলো একটা লাফ দিল। সে কারণে এখন এই পরিস্থিতিটা আসলে আমরা যারা কথা বলছি, খোঁজ খবর রাখছি, লেনিন কিছুটা বলেছে
তো এখন কিন্তু নতুন করে কখনোই কিছু বলা হয় নাই। সবই যতক্ষণ পর্যন্ত আমরা করোনার একটা নিয়ন্ত্রণে আসতে না পারবো, নির্মূল যখন সরকার ঘোষণা না দেবে যে আমরা করোনা মুক্ত, তার আগ পর্যন্ত কিন্তু আমাদের যে স্বাস্থ্য বিধিগুলো সেগুলো কিন্তু আমাদের মেনে চলতেই হবে। আমি একটু লেনির সাথে একটু দ্বিমত করি যে আজকে টিকা যারা নিয়েছে তারা অনেকে মনে করছেন যে আমি নিরাপদ। টিকার আগে কি আমাদের মানুষরা সচেতন ছিল? টিকা দেওয়ার আগে সেখানে কিন্তু একই রকম স্বাভাবিক জীবন, আমরা যারা একটু জানাশোনা বয়স হয়েছে আমরা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, নিজেদেরকে নিয়ম মেনে চলার চেষ্টা করছি, কিন্তু কোনো কারণে ঘরের বাইরে গেলে তো একই পরিস্থিতি, স্বাভাবিক জীবন। সে কারণে এটা কিন্তু আমি কখনোই বাংলাদেশকে বৈশ্বিক পরিস্থিতিকে আলাদা করে দেখি না। আমি যেটা আমার অভিজ্ঞতায় বুঝেছি যে ধনী হোক দরিদ্র হোক, শিক্ষিত অশিক্ষিত, সারা বিশ্বের মানুষের মনোজগৎ কিন্তু একই। গতকাল গোটা অস্ট্রেলিয়াতে প্রায় 60টা শহরে কিন্তু নারীদের বিক্ষোভ হয়েছে নারী নির্যাতনের বিরুদ্ধে। এখন সম্ভবত লন্ডনে দেখলাম যে বিধিনিষেধ, ইউরোপের কোন কোন দেশে বিধিনিষেধের জন্য বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে। তো এই জায়গাটায় মানুষ কতদিন ঘরে বসে থাকবে? সে কারণে আমরা আগের যে কথাগুলো বলেছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে স্বাস্থ্যবিধি দিয়েছে সেগুলি ধরেন যে কোনো আমরা যারা কথা বলি, আমরা নতুন কোনো কিছু তেমন কিছু বলি নাই, কিন্তু আমরা যেটা নিয়ে যে উদ্বিগ্ন বা আমরা যেটা নিয়ে বেশি চিন্তা কি করে এই বিধিগুলো বাস্তবায়ন করা যায় সেটি আমাদের বেশি কনসার্ন। আপনার সঙ্গে পরে আবার কথা হবে স্যার। কথা বলতে চাই ডক্টর আলমগীর আপনার সঙ্গে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যে মৃত্যুর সংখ্যা বা আজকে যে সংক্রামক যে সংখ্যাটাই, সেই পরিসংখ্যানে আমরা দেখি যে বেশ বিশেষ 1700 উপরে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তো এই রোগীরা যারা এখানে আক্রান্ত হয়েছেন, এরা কি আসলে নতুন ধরনের করোনা বা আগের করোনার মধ্যেই রয়েছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে বাস্তবতা হচ্ছে যে গত 3-4 দিন যাবৎ সংক্রমণ সংখ্যা বাড়ছে এবং এটা আসলে করোনার কোনো অস্বাভাবিক আচরণ নয়। আমরা সারা পৃথিবীতে বহু দেশে দেখেছি যে শনাক্তের হার 2-3% থেকে লাভ দিয়ে 5-10-20% পর্যন্ত হয়ে গেছে এবং অনেক দেশ 2%-তে যে স্বস্তিতে ছিল সেখান থেকে লকডাউন পর্যন্ত কার্যকর করতে বাধ্য হয়েছে। এটাই বাস্তবতা। আমরা আসলে এখানে যারা আছি কিংবা আমরা যারা কথা বলি গণমাধ্যমে, আমরা সবাই কিন্তু যে বলছিলাম যে এটা 5%-এর নিচে আছে, এটা স্বস্তির ব্যাপার, কিন্তু এটাতে স্বাস্থ্যবিধিগুলোতে অবহেলা করার কোনো সুযোগ নেই। করোনা একটি সম্পূর্ণ নতুন ভাইরাস, 15 মাসে একটি ভাইরাসের সম্পূর্ণ তথ্যপত্র জানাও যায় না এবং আমরা দেখছি সারা পৃথিবীতে এটা অনবরত পরিবর্তনশীল একটি ভাইরাস এবং কোনো কোনো পরিবর্তনে এটার সংক্রমণ সক্ষমতা বাড়ছে, কোথাও কখনো কখনো হয়তো কমবে, সেটা আমরা আশাবাদী হতেই পারি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যখন স্বাস্থ্যবিধিতে বাংলাদেশে স্বাস্থ্যবিধি মানা নিয়ে আমাদের কতগুলো স্টাডি আছে এবং আমরা সহজ যে সমীক্ষাগুলো দেখেছি, আপনি যখন বাংলাদেশে মাস্ক পরার পরিমাণ বাড়ে তখন সংক্রমণের সংখ্যা কমতে শুরু করে এবং আমরা যেটা লেনিন ভাই যথার্থ বলেছেন বা কামরুল স্যারও বলেছেন যে আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের 5%-এর নিচে যখন হার ছিল, প্লাস আমরা গণমানুষের টিকা প্রয়োগ শুরু করেছি, সবাই এক ধরনের রিল্যাক্সেশনে চলে গেছি স্বাস্থ্যবিধি থেকে। আমি বাংলাদেশের মানুষকে আমরা অনেকে বকাবকি করি, আমি কামরুল ভাইয়ের সাথে শতভাগ একমত। এটা পৃথিবীর প্রায় সকল দেশেই হচ্ছে, মানুষ আর স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছে না। কিন্তু বাস্তবতা হচ্ছে করোনার মতো একটি বিশ্ব মহামারী যতক্ষণ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটাকে মহামারী ওভার বা মহামারী শেষ ডিক্লেয়ার না করে ততদিন পর্যন্ত আমাদের স্বাস্থ্যবিধি মানতেই হবে। এখানে নতুন ভেরিয়েন্টের কথা অনেকে বলছি আমরা বাংলাদেশে যারা ইউকে থেকে আসছেন আমি তাদের প্রত্যেককে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। আপনারা জানেন যে আমরা অন্তত পক্ষে 7 দিন কোয়ারেন্টাইনে রেখে একটি পিসিআর পরীক্ষা করে যদি নেগেটিভ হয় তখন বাড়িতে 7 দিনের জন্য আমরা পাঠাই কোয়ারেন্টাইনের জন্য, আর পজিটিভ কেসগুলো আমরা একদম জেনোমিক বিশ্লেষণ করে তাদেরকে হাসপাতালে রেখে তাদের কন্টাক্ট ট্রেসিং করে কন্টাক্টের কোয়ারেন্টাইনে রেখে তারপরে আমরা বাড়িতে যেতে দিই।
তো এখানে যেটা ইউকে ভ্যারিয়েন্টের পরিমাণ এখনো তেমন কোনোভাবে আসলে উদ্বিগ্ন হওয়ার মতো হয়নি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে যে ভ্যারিয়েন্ট গুলো অলরেডি ছিল সেগুলি এখনো সার্কুলেশনে আছে। ইউকে ভ্যারিয়েন্ট আমরা যে কয়টা পেয়েছি সেই কয়টা ইউকে থেকে আসা লোকজনের মধ্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ রাখা গেছে। এটা কয়দিন সীমাবদ্ধ রাখা যাবে সেটা খুবই কঠিন প্রশ্ন। পৃথিবীর 83টা দেশে ছড়িয়েছে। আমাদের কাছে অদ্ভুত কোনো এরকম অটোমেটিক মেকানিজম নাই যে একটা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট বাড়ি চলে যাবে তারপরে ছড়াবে, আমরা তাকে আইডেন্টিফাই করবো, এরকম কোনো মেকানিজম আমাদের জানা নেই। সো একটা না একটা সময় ছড়াবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সকল ধরনের ভেরিয়েন্টের জন্য আপনি যে পদক্ষেপ নেবেন, যে সতর্কতামূলক পদক্ষেপ নেবেন, সেগুলি কিন্তু সম্পূর্ণই এক। সেই আপনাকে মাস্ক পরে ঘর থেকে বের হতে হবে, সেই আপনাকে হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়ার যে অভ্যাসটা আমরা তৈরি করেছি সেটা আপনাকে জারি রাখতে হবে। আপনাকে জনসমাগম অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে, এবং আমরা যেটা ব্যক্তিগত দূরত্ব না পারি কিন্তু সামাজিক ভাবে যে জনসমাবেশগুলো হয়, সামাজিক যে প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলোতে বাংলাদেশের যে পরিমাণ ভিড় পরিলক্ষিত, আমরা দলে দলে যাচ্ছি কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মানছি না, সেখানে কিন্তু আমরা এই 1.5 মাস ধরেও এই কথাগুলো বলছিলাম যে আমরা যদি এগুলি না মানি, এগুলি যদি নিয়ন্ত্রণে না আনি, তাহলে আমরা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাব। এবং এখনো বর্তমানে আমরা যেটা আছি সেটা উদ্বিগ্ন হওয়ার মতো ঝুঁকি। আজকে 26 জন মানুষ মারা গেছে, 26 জন অনেক মানুষ, আমরা একটা মৃত্যু কামনা করি না, কিন্তু আমরা যদি এখনো সতর্ক না হই, আমরা যদি ব্যক্তিগত সচেতনতার জায়গাটায় বেশি করে জোর না দিই, তাহলে কিন্তু আমরা একটা বিপদে পড়বো। আমাদের মনে রাখতে হবে আমরা টিকা প্রয়োগ করছি, টিকা কিন্তু একমাত্র টুলস নয়, টিকা অন্যতম টুলস হবে। সাথে কিন্তু আমাদের প্রচলিত স্বাস্থ্যবিধি, আমরা গত 15 মাস ধরে যে কথাগুলো বলছি সেগুলি মানতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলবে যে প্যান্ডেমিক শেষ, বিশ্ব মহামারী শেষ, ততদিন পর্যন্ত এগুলি অবশ্যই জারি রাখতে হবে, নাহলে কিন্তু আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাব। সেক্ষেত্রে আমাদের যে টিকা রয়েছে সেটা হয়তো পূর্ণ কোর্স নেয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি কামরুল স্যারের কাছে। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নিটল টাটা মাইটিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন ডাক্তার আলমগীর, আমরা কথা বলতে চাই কামরুল স্যারের সঙ্গে। স্যার একটু বলবেন যে এই যে শর্তে আসলে পরিবহনগুলো চালু হয়েছিল, এখন পরিবহনের সবচেয়ে বেশি আমরা দেখি যে কোন রকমের স্বাস্থ্যবিধির বালাই নেই। আসলে আবার কি আমরা কোন রকমের আদেশ নির্দেশ জারি করে বা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই আওতায় স্বাস্থ্যবিধি মানার জন্য বাধ্য করা যায় কিনা? ধন্যবাদ রিকোয়েস্টটা। এখানে আমরা মনে করি যেহেতু অনেক দেশে কিন্তু নতুন করে আবার লকডাউন যাচ্ছে, জার্মান যাচ্ছে, ইটালি যাচ্ছে, ভারতের মহারাষ্ট্র বা দু একটা জায়গায় কঠোর ব্যবস্থা অনেক দেশে হচ্ছে। সেই হিসাবে যেহেতু আবার ঊর্ধ্বমুখী, এখানে আরেকটা অভিজ্ঞতা আছে আমাদের দেশের যে এই সময়টাতে, গ্রীষ্মকালীন সময়টাতে, এই সময়টাতে কিন্তু আমাদের দেশে এই সংক্রমণটা, বিশেষ করে ভাইরাস জনিত রোগের সংক্রমণটা বেশি হয়। আমরা যদি গত বছরের করোনা ভাইরাসের অভিজ্ঞতাটা নেই, আমাদের মার্চ থেকে কিন্তু শুরু হয়েছিল, এবং মার্চ থেকে কিন্তু আস্তে আস্তে মেতে গিয়ে এটা হঠাৎ করে বেড়ে গেল এবং আগস্ট মাস পর্যন্ত চললো। এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে, কারণ আমরা যখন প্রথম হলো তখন কিন্তু আমাদের অনেক অভিজ্ঞতা ছিল। ইতিমধ্যে কিন্তু আমরা অনেক অভিজ্ঞতা পেয়েছি, অনেক প্রস্তুতি আমাদের আছে, মানুষ জানে। সেই মানুষ কেন মানছে না সেটার কিন্তু বহু ব্যাখ্যা আছে। এখন ধরেন যে 1 বছরে তো আমার কিছুই হলো না, আমার পরিবারে কিছুই হলো না, আমি কেন কেয়ার করবো? আর সবচেয়ে বড় বিষয় হলো মানুষের তো প্রত্যেকটা মানুষের প্রায়োরিটি থাকে, প্রাধান্য থাকে। এখন যে মানুষের দিন আনে দিন খায়, ওর কাছে তো এই করোনা বা এগুলো কোনো গুরুত্ব পাবে না। এটা তো সত্য কথা। এটা শুধু বাংলাদেশের চিত্রই নয়, এটা গোটা বিশ্বের চিত্র। বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল যারা আছে তাদের চিত্র কিন্তু একই ধরনের। সেই কারণে এখন পরিষ্কার, যেটা রিকোয়েস্টার বারবার বলছেন আপনি, যেহেতু আবার বাড়ছে এবং হঠাৎ করেই গত 3-4 দিনে অল্প অল্প করে ছিল 1000 ক্রস করলো, 6-এর উপর ক্রস করলো, আজকে কিন্তু সেখানে 9.something হয়ে গেছে। এই জায়গাটা আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এখন প্রয়োজনে আমরা এই মুহূর্তে মনে করি না যে আবার নতুন করে বাংলাদেশে লকডাউন করবে, প্রয়োজনে করতেও হবে, কারণ আমার তো মানুষকে বাঁচাতে হবে, তাই না? আমার তো মূল লক্ষ্যটা কি আমাদের, ধরেন
করোনা সংক্রমণ বা ভাইরাসের যে কোনো সংক্রমণ আমাদের সোর্সটাকে আটকে দিতে হবে, এবং এর জন্য যা যা করা দরকার আমাদের এখন করতে হবে পর্যায়ক্রমে ধাপে ধাপে। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর দরকার নেই। মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, হয়তো সে মানছে না, তার গায়ে যেহেতু আগুনের তাপ লাগছে না সেই কারণে মানছে না, তার প্রয়োজনটা অন্যদিকে আছে। এখানে আরেকটি কথা বলি যে আমাদের সরকার, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, তারপরে যে আলমগীররা প্রচুর কাজ করছে এবং প্রচারের জন্য প্রচুর কাজ করা হয়েছে, গণমাধ্যম অসাধারণ কাজ করেছে। মানে গত 15 মাসে এমন কোনো দিন নাই যে প্রত্যেকটা গণমাধ্যম করোনা ভাইরাস নিয়ে আলোচনা করেনি। মানুষ জেনেছে, সচেতন, মানছে না সেটা বিষয়টা। এখন সম্প্রতি 3-4 দিন আগে আমি যেটা বলছিলাম সেটা হলো যে খুব মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু 4 জন সাবেক রাষ্ট্রপতি এবং তাদের ফার্স্ট লেডিরা ভ্যাকসিনের ক্যাম্পেইনে নেমে গেছে। তার মানে বুঝতে হবে যে এরকম একটা উন্নত রাষ্ট্র, সেখানে কিন্তু তারাও ক্যাম্পেইনটা নানান ফর্মে করছে। সেই কারণে প্রচারটা আমাদের বাড়াতে হবে। মানুষ যেহেতু আমাদের কমে গিয়েছিল, সে কারণে মানুষের মধ্যে কিছুটা ঢিলাঢালা হয়েছে, না বাস্তব। আমাদের দেশেই নয়, শুধু সব দেশেই হয়েছে। সেখানে মানুষকে আবার একটু ঝাঁকি দিতে হবে যে না, আবার বাড়ছে, এখন যদি আমরা সতর্ক না হই। এবং ভেরিয়েন্টের কথা যেটা বলা আছে, এই সমস্ত নানান তথ্য তো খুব দ্রুত চেঞ্জ হয়। যেমন আমরা জেনেছি, আলোকের বিষয়টা আরো ভালো বলতে পারবে, আমরা এখন পর্যন্ত 10 জন ভেরিয়েন্টের কথা শুনেছি, যে ইংল্যান্ড ভেরিয়েন্ট এসেছে বাংলাদেশ, 10 জনকে পাওয়া গেছে। এবং ইসের আইডিসি এর ডিরেক্টর কিন্তু বলেছে যে আজকে কালকে নতুন সংখ্যা আসতে পারে। তো সো এই জায়গাটা ট্রেসিং ট্র্যাকিং, এটা কিন্তু খুব কঠিন একটা কাজ, সহজ কাজ কিন্তু নয়। একটা লোক সারাদিন কোথায় কোথায় গেল, কোথাও গেলে সব ওই লোকটারও মনে থাকার কথা নয়। আর যদি সেটা অ্যাসিম্পটোমেটিক হয়, উপসর্গবিহীন হয়, তাহলে আরো কঠিন। সেই কারণে আমরা খুব পরিষ্কার ভাবে মনে করি আমাদের আবার যে জায়গাটা একটু ঢিলা হয়ে গেছে সেটা শক্ত করে আমাদের সকলকে, সবাইকে, শুধু সরকার না, সবাইকে আমাদের সচেতনের জায়গাটা আরেকটু নাড়া দিতে হবে। এবং যাতে মানুষ টিকা নেয়, এবং টিকা নিয়েও তো মানুষকে একটা আপডেট রাখতে হবে। টিকা নিয়েও তো নানান কথা চলছে, যেমন আমরা যে টিকাটি নিচ্ছি সেখানে এটার কার্যকর, আমার কথা কি শোনা যাচ্ছে? কষ্টা কি আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। কষ্টা, হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে অনেক দেশে, প্রায় 60টি দেশ এটা স্থগিত রেখেছে, এবং কোন দেশই কিন্তু এটাকে অকার্যকর বলেনি। বরং আমরা কয়েকটি জায়গা থেকে এই মুহূর্তে WHO এটাকে বলেছে যেটা ভালো ব্যবহার করা যাবে, কার্যকর, নিরাপদ। ইউরোপিয়ান ড্রাগ কন্ট্রোল অথরিটি বলেছে, কানাডা বলেছে। কানাডা তো, আমরা এই কথাটা আমি বলতে চাই এখানে, আমরা ভারত থেকে সিরাম ইনস্টিটিউট থেকে আমরা 90 লক্ষ ডোজ পেয়েছি। কানাডা গত সপ্তাহে মাত্র 5 লক্ষ ডোজ পেয়েছে। এদিক দিয়ে কিন্তু আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তার উদ্যোগে কিন্তু আমরা এদিকে একটা সুবিধাজনক অবস্থানে আছি। সে কারণে যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণটা করে কমাতে হবে, এটি আমাদের লক্ষ্য হবে। এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি আমরা বারবার যে কথাটা বলছি, স্বাস্থ্যবিধি আমাদের মানতেই হবে। এখন যেটা আমরা অফলাইনে বলছিলাম, স্বাস্থ্যবিধি বা কোনো বিধি তো মানুষ মানে না, কোনো দেশের মানুষই মানাতে হয়। হ্যাঁ, সেটা খুব যে উন্নত বিশ্ব দেখবেন যে আইন শৃঙ্খলা দুর্বল করে দিলে সেখানে কিন্তু মানুষ বিশৃঙ্খল হয়ে যাবে। এটা হয়ও, আমরা দেখেছি। সে কারণে আমাদেরকে একটু নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে, প্রচারটা আরো বাড়াতে হবে। এবং 3টি জিনিসের মধ্যে তো আমরা চলে আসছি, যে মাস্ক ব্যবহার করতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত সপ্তাহে মন্ত্রী পরিষদ সভাতে বলেছে, উনি কিন্তু সবসময় আমাদের এই বিষয়গুলো দেশের মানুষকে সতর্ক করেন যে মাস্ক পরতেই হবে। টিকা নিক বা নিকি, এরকম ভাবে বলেছে। টিকা যে নিয়েছে বা নেয়নি, সবাইকে মাস্ক পরতে হবে। 2 নম্বর হলো স্যার, আমরা তো মাস্ক পরার কথা বলছি, আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে বলছি, আমরা গণমাধ্যমে সবাই সক্রিয় রয়েছি। আমি ডক্টর লেলিন চৌধুরী আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে মাস্ক ব্যবহারের কথা, এবং আপনি বলছিলেন যে করোনার ফার্স্ট ডোজ নেওয়ার পরে অনেকের আত্মবিশ্বাস জন্ম নিয়েছে, ফলে অনেকে। আমরা অন্য বিষয়টি পাশাপাশি দেখতে চাই যে ঢাকা সিটি কর্পোরেশন, আমরা জানি যে বিভিন্ন জায়গায় হাত ধোয়ার জন্য ব্যবস্থা করেছিল, আস্তে আস্তে সেগুলো উঠে গেছে। এখন কি সেগুলোর প্রয়োজনীয়তা আসবে কিনা, কিংবা সিটি কর্পোরেশনকে আবার নতুন করে অন্য কিছু ভাবতে হবে কিনা? ধন্যবাদ। একটি বিষয় হচ্ছে যে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে হবে, মাস্ক পরাতে হবে, হাত ধোয়াতে হবে, এটি হচ্ছে প্রথম কথা।
এবং সবসময় মানুষকে নতুন কোনো স্বাস্থ্য অভ্যাসে অভ্যস্ত করতে হলে বারবার তার মনোজগৎকে যেমন প্রভাবিত করতে হয়, তেমনি তার আচরণ পরিবর্তনের জন্য একদিকে যেমন উদ্বুদ্ধ করতে হয়, অন্যদিকে বাধ্যবাধকতা আনতে হয়। এখন আমরা বেশিরভাগ সময় উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, বাধ্যবাধকতার জায়গায় কম নিয়ে এসেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন সম্ভবত বাধ্য করার ক্ষেত্রে একটু জোর দিতে হবে। যেমন ধরুন, একটি আমি বসুন্ধরা শপিং মলের কথা বলছি, সেখানে যা যদি হাত ধোয়ার ব্যবস্থা না থাকে, অথবা কোনো ক্রেতা যদি মাস্ক ছাড়া প্রবেশ করে, অথবা কোনো বিক্রেতা যদি মাস্ক ব্যতীত বিক্রয় কাজটি করে, তাহলে তাকে জরিমানা করতে হবে সরকারের পক্ষ থেকে। তাহলে এই ধরনের কিছু বাধ্যবাধকতার জায়গায় যেতে হবে। দ্বিতীয়ত, আপনি বলছিলেন পরিবহনে একসময় বেশ অবস্থার উন্নতি হয়েছিল স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে। আমরা দেখেছি মাঝখানে সেটি ঢিলে পড়ে গেল। এখন আমি আবারও মনে করি পরিবহনটাকে আবার শক্ত করে ধরতে হবে, কারণ গণপরিবহনে মানুষ যেভাবে গাদাগাদি করে যায়, অন্তত মাস্কটা পরা থাকলে কিন্তু একটি বড় সুরক্ষার বিষয় ঘটে। এবং বিনোদন কেন্দ্রগুলো, বেড়ানোর জায়গাগুলো, সেখানে সম্ভবত আবার নতুন করে কিছু বিধিনিষেধ আরোপের সময় চলে এসছে। একই সাথে ধরুন, যেসব পরীক্ষা অথবা যেসব কাজে লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়, সেগুলো নিয়েও কিন্তু পুনরায় আমাদের ভাবতে হবে। কারণ ধরুন, কয়েকদিন পরে একটা পরীক্ষা আসছে, 7-8 লাখ মানুষ এক এক জায়গায় জড়ো হবে, এর ফলটা কেমন হবে? কক্সবাজারে 10 লক্ষ মানুষ 3 থেকে 4 দিন ছিল, তার ফলটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি 8 থেকে 9 লাখ মানুষ ঢাকাতে কয়েকদিন থাকে, 2 দিন 3 দিন জড়ো হয়, তাহলে তার ফলটা কেমন হবে? তার মানে পুরো বিষয়টাই কিন্তু স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, অ্যাড্রেস করতে হবে। এটা না হলে কিন্তু আমরা ঝামেলায় পড়বো। যে কারণে হাত ধোয়ার ব্যবস্থাটা যেটি একসময় বাস স্ট্যান্ডে ছিল, মার্কেট গুলোতে ছিল, সেটার দিকে আবার আমাদের নজর দিতে হবে। শুধু নজর না, এটি যেন বাস্তবায়িত হয়, সেই জায়গাটাও আমাদেরকে জোর দিতে হবে। একটি বিষয় মনে রাখতেই হবে, সম্ভবত একটা হিসাব দেখছিলাম, এই করোনা কালে আমাদের দেশে মানে 10 বিলিয়ন অর্থের ক্ষতি হয়েছে। যদি সামনে আরো এরকম একটা অবস্থা তৈরি হয়, তাহলে তো আমরা সেই ধাক্কা কুলিয়ে উঠে তো দাঁড়াতে পারবো না। অর্থনৈতিক ভাবে আমরা সামনের দিকে যাচ্ছি, এই সামনের অগ্রসর হওয়ার যে গতি অর্থনৈতিক ভাবে, জাতীয় ভাবে, সেটাকে ধরে রাখার জন্য, জারি রাখার জন্যই কিন্তু এখন স্বাস্থ্যবিধির উপর সব থেকে বেশি জোর দিতে হবে। আমি আরেকটা ব্যাপার মনে করছি, যেটা আমাদের গণপ্রতিনিধি যারা আছেন, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইপি চেয়ারম্যান, তারা বলেন যে তারা স্বাস্থ্যবিধি মানার জন্য কাজ করছেন, কিন্তু বাস্তবে খোঁজখবর নিয়ে কিন্তু খুব কম জায়গাতেই আমরা দেখি যে তারা সরাসরি মাঠে নেমে মানুষকে উদ্বুদ্ধ করছে। আমি প্রত্যাশা করব মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে গণপ্রতিনিধিদের প্রতি সর্বস্তরের একটা আহ্বান করা এবং নির্দেশ দেয়া, তারা যেন তাদের সর্বশক্তি নিয়ে মানুষকে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। কারণ এই কাজটা যদি আমরা করতে এখন ব্যর্থ হই, সামনের দিনগুলো কিন্তু জীবন, ভোগান্তি, অর্থ এবং সম্পদ দিয়ে আমাদের মূল্য পরিশোধ করতে হবে, যেটা কোনো মতেই আমাদের কাম্য না। স্যার, আপনি যেটা বলছেন আমি একই সঙ্গে আপনাকে মনে করিয়ে দিই। আজকে স্বাস্থ্যমন্ত্রীও কিছু কথা বলেছেন, যেখানে সারা দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকদেরও ব্যবস্থা গ্রহণের জন্য, বিশেষ করে কঠোর হওয়ার জন্য বলা হয়েছে। আমি আলমগীর স্যারের কাছে যাচ্ছি। স্যার, একটু বলবেন যে এই যে প্রস্তুতি নেওয়া, আমাদের যে প্রস্তুতি আগে ছিল, এর মধ্যে যখন কমে আসছিল তখন সবাই একটু ঢিলেঢালা ভাবে ছিল, কিন্তু এখন আবার নতুন করে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের আরো কোনো বিশেষ কিছু লাগবে কিনা, কিংবা আমাদেরকে অন্যভাবে মানসিকভাবে বা লোকবল বাড়িয়ে আমাদের প্রস্তুত হতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে আসলে মানে আজকে গত 2 দিনে বিভিন্ন নির্দেশনা জারি হয়েছে আমাদের আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জেলা এবং উপজেলা পর্যায়ে নো মাস্ক নো সার্ভিস বা মাস্ক ইউজের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু প্রকৃতপক্ষে প্রয়োজনে আইন প্রয়োগ করার কথা বলা হয়েছে। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সকল হাসপাতাল, সকল সিভিল সার্জনকে নির্দেশনা জারি করা হয়েছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এখন আপনাকে মনে রাখতে হবে, আগে আমাদের 3টা-5টা হাসপাতালে নেজাল ক্যানুলা ছিল বা হাইড্রো অক্সিজেন পাওয়া যেত। এখন আমাদের
এগুলি 700-800 জায়গায় আমাদের এই ফ্যাসিলিটিস গুলো তৈরি হয়েছে। আবার আমাদের একটা করোনাতে বড় সাকসেস ছিল যে বেসরকারি হাসপাতালগুলো একসময় করোনা রোগীদের সার্ভিসেস দেওয়া শুরু করেছিল, এবং সেটাও কিন্তু অনেকেই, যেহেতু মাঝখানে অনেক রোগী ছিল না, স্বাভাবিক কার্যক্রমে ফেরত গেছে, তারাও খুব শীঘ্রই আমাদের সাথে যোগ দিবে অন্তত মানুষের সেবা করার জন্য, সেটা আমরা আশা করছি। এবং মাস্ক নিয়ে কিন্তু 10-12টা নির্দেশনা দিয়ে আজকে আমাদের তথ্য বিবরণী জারি হয়েছে। এবং আসলে সার্বিকভাবে আমাদের যে প্রস্তুতি গুলা ছিল সেগুলি আপনারা জানেন যে প্রথম দিকে একটু শেকি ছিল, কিন্তু আস্তে আস্তে আমরা যেটা কাটিয়ে উঠেছি, বা আমাদের সকল হাসপাতাল একযোগে করোনার জন্য যে কাজগুলো, সেগুলি সবগুলোই আমাদের ফ্যাসিলিটিস বিদ্যমান, সেগুলি আবার ইনশিওর করার জন্য যদি রোগী বেড়ে যায় তাহলে মানুষ যেন সাধারণ সেবা পায়। এটা হলো একদিকের ব্যাপার। মাস্ক আমাকে পড়তে হবে, সেটাও বাধ্য করানো চেষ্টাও করা হবে, সেটাই বাস্তবতা। কিন্তু আমি যে আইন প্রয়োগ বা মানুষকে ভয় দেখিয়ে পড়ানোর চেয়ে, আমরা তো 1 বছর ধরে 15 মাস ধরে মাস্ক পরে, এটা আসলে আমাদের অভ্যাসে পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি হয়নি। এবং কিন্তু এই অভ্যাসটায় আসলে ব্যক্তিগত সচেতনতার উপর এখানে কিছু নাই। আমি সামাজিকভাবে প্রচার করতে পারি, আমি মসজিদ মন্দির থেকে প্রচার করতে পারি, আমি রাষ্ট্র আপনাকে বারবার নির্দেশনা দিবে, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় প্রত্যেকটি মিটিং এ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু আমরা কখনো কখনো সেটাতে শিথিলতা প্রদর্শন করছি, এবং আমরা ঝুঁকির মধ্যে নিজেরা যেমন পড়ছি, আমরা কিন্তু আমাদের আশেপাশের মানুষগুলোকেও ঝুঁকিতে ফেলছি, এবং আমরা মূলত দেশকেই ঝুঁকিতে ফেলছি। সো আমার আহ্বান থাকে সবসময় যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় অনেকগুলো নির্দেশনা দিয়েছেন এবং আইন প্রয়োগ করার জন্য টাস্ক ফোর্স করার জন্য বলেছেন, এবং সেগুলির সাথে সাথে আমরা যদি ব্যক্তিগতভাবে আমরা মাস্ক ব্যবহারে সচেতন হই এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি, যার সুযোগ আছে সে যখনই আমরা টিকা রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নিই, তাহলে আপনি করোনা প্রতিরোধে আপনিও কিন্তু একটি ভূমিকা রাখবেন। কারণ আপনি যদি সুস্থ থাকেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আপনার পরিবার সুস্থ থাকলে আপনার প্রতিবেশীরা সুস্থ থাকবে, এভাবেই দেশ করোনা মুক্ত হবে। কিন্তু আমরা যদি একটু অসচেতন হই, এখন আমরা বড় ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি। আমরা অলরেডি একটা উদ্বেগজনক পরিস্থিতিতে চলে এসেছি গত 3-4-5 দিনে। এটা থেকে এখনো ফিরে আসা সম্ভব আমরা যদি সবাই মিলে সচেতন হই, এবং সরকারি নির্দেশনা, বেসরকারি অর্গানাইজেশন গুলো যেটা কাজ করছে, যেটা সরকার বলছে নো মাস্ক নো সার্ভিস, চলেন আমরা সবাই মিলে বলি নো মাস্ক নো মুভমেন্ট। আর গণপরিবহনের কথা যেটা বলা হয়েছে, সেটাও কিন্তু আজকে সুস্পষ্ট নির্দেশনা গেছে, আগের মতো স্বাস্থ্যবিধি মানতে হবে, এবং এটা পরিবহন মালিকরা বা আমাদের যে বিভিন্ন শপিং মল, শপিং সেন্টার্স, বিভিন্ন বণিক সমিতি আছে, তাদেরকেও কিন্তু আজকে আহ্বান জানানো হয়েছে যে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার জন্য। তো সবাইকে স্যার আপনার কাছে আবার আসছি, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক কোথাও যাবেন না, থাকেন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্ক মাই টিভি সংলাপে আবার আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন আলমগীর স্যার, আমরা কথা বলতে চাই কামরুল স্যারের সঙ্গে। স্যার, আপনি জানেন যে স্কুল খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত রয়েছে, এবং একই সঙ্গে সিদ্ধান্ত রয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে পরীক্ষা নেওয়ার কথা। সেক্ষেত্রে আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে এগুলো পুনর্বিবেচনা করা যায় কিনা। আপনি যদি একটু বলেন যে স্কুল, বিশেষ করে যারা একেবারেই নতুন প্রজন্মের, তাদের ঠিক এই মুহূর্তে এই অবস্থাতে খোলা ঠিক হবে কিনা। ধন্যবাদ ডিকোস্টা। আমি এই কথার আগে আরেকটি কথা বলতে চাই, যেটা মানুষের জানা দরকার। টিকা নিয়ে অনেক কথা হচ্ছে, তো আমাদের আন্তর্জাতিক কিছু সংস্থা আছে, বৈজ্ঞানিক সংস্থা, চিকিৎসা বিজ্ঞান, যাদেরকে উপর আমরা নির্ভর করি। তার একটা অন্যতম হলো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ইউএসএ গত 9 মার্চ একটা তথ্য দিয়েছে, একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে ওদের দেশে 3টা টিকা দেওয়া হচ্ছে। একটা হলো ফাইজার, একটা মডার্না, আর একটা হচ্ছে জনসন। তারা বলেছে মডার্না আর ফাইজার আর দ্বিতীয় ডোজ নেওয়ার 14 দিন পরে, কেউ যদি মনে করে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে 14 দিন পরে ইচ্ছা করলে সে মাস্ক পরবে না, কিন্তু ভিড়ের মধ্যে গেলে তাকে মাস্ক পরতে হবে, ঝুঁকিপূর্ণ মানুষের কাছে মাস্ক পরতে হবে। এবং জনসনের ক্ষেত্রে একই, 14 দিন পরে সে মাস্ক হালকা জায়গায়, মানে যেখানে কম লোক, সেখানে মাস্ক নাও ব্যবহার করতে পারে। সে কারণে মাস্কের ব্যবহারটা আমাদের সকলকেই করতে হবে, আমরা টিকা নিই বা না নিই। আর টিকা নিয়ে আমাকে একেবারে করোনা মুক্ত এটা কখনোই ভাবা যাবে না, কারণ হচ্ছে যে অনেকের অ্যান্টিবডি নাও ডেভেলপ করতে পারে। আর যে টিকা নেওয়ার মিনিমাম 14 দিন
মধ্যে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ হয় না। এটি আরেকটি বিষয় হলো যে এখন ডিকস্টা যে কথাটা আপনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, এই মুহূর্তে কিন্তু আমাদের সতর্কতা গত মার্চের চাইতে বেশি নিতে হবে। কারণ যেহেতু আমরা জানি না, ভেরিয়েন্ট এসছে, ভেরিয়েন্টের স্প্রেডিং ক্যাপাসিটি 70% বেশি ইংল্যান্ড ভেরিয়েন্টের, এবং এটা কিন্তু প্রথম দিকে বলা হতো মরণঘাতী না, এটা বেশি, এটাও কিন্তু বলা হচ্ছে এখন যেটাও কিন্তু মরণঘাতী। সে কারণে কোনটাতে বাড়ছে এটা কিন্তু আমরা এখনো ঠিক সঠিকভাবে বোঝা যায়নি। আলমগীর আছে, আলমগীর আর এটা সুন্দর করে বলতে পারবে। কিন্তু কথা হলো যে আমাদেরকে গত মার্চের চাইতে এখন বেশি সতর্ক হতে হবে। তার মানে হচ্ছে আমাদের স্বাস্থ্যবিধিগুলো, বিশেষ করে মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব এবং ভিড় এড়ানো, তিনটি বিষয়, হাত সাবান পানিতে হাত ধোয়া, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন নিয়ন্ত্রণ করতেই হবে। আর স্কুলের বিষয়টা, যেহেতু আমাদের একটা অভিজ্ঞতা আছে যে ইংল্যান্ডে যখন স্কুল খুলে দিল 60,000 ছেলে মেয়ে কিন্তু একবারে ইনফেক্টেড হয়েছিল। সে কারণে আবার সরকার যেটি ভাবছে আমি মনে করি সঠিক আছে, এটা নিয়ে রিথিঙ্ক করতে হবে, হুট করে বন্ধ করে দেবে না। আমরা জানি না আগামী দিনগুলো কেমন হবে। আজকে যেহেতু বেড়েছে, একটা লম্ফন হয়েছে, সামনের দিকে হতে পারে। সেই কারণে পরিস্থিতি বুঝে একটা সুবিধা, কারণ আমি জানি যে সরকারের অনেক সংস্থা আছে যারা সিচুয়েশনটা মনিটর করছেন। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং মনিটর করেন, সবসময় খবর রাখেন। কারণ আমরা কোনো ক্রমেই কোনো মানুষকে বা বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রী আমরা কিন্তু ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। আমাদের সমস্ত প্রস্তুতি নিয়ে, সমস্ত তথ্যের ভিত্তিতে আমাদেরকে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে সঠিক সময়ে। যেটা একটা বিশেষ পরীক্ষা আছে, সেখানে বোধ হয় 5 লাখ মানুষ, কষ্ট শোনা যাচ্ছে আমার কথা? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, সেখানে প্রায় 5 লাখ লোক আসবে, এটাও কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। সে কারণে আমি মনে করি গত মার্চের সাথে 2020-এর মার্চের চাইতে আমাদের এই মার্চ মাসটাকে আরো বেশি গুরুত্ব সাথে দেখতে হবে। আমাদের স্বাস্থ্যবিধি আরো বেশি মানানোর জন্য চেষ্টা করতে হবে এবং প্রচারটাও বাড়াতে হবে। বিভিন্ন ভাবে আমাদের মানুষকে আবার সচেতন করতে হবে এবং স্যার আপনাকে ধন্যবাদ দেই। আলমগীর স্যার আপনার কাছে জানতে চাই যে, হ্যাঁ জি আলমগীর স্যারের কাছে জানতে চাই, আমি লাস্টে আরেকটা কথা বলি ডিকস্টা, সেটা হলো যে সরকার সবই করছে আমাদের জনসম্পৃক্তি করার জন্য, আরো বেশি জনশক্তি, আমাদের সামাজিক শক্তি এবং প্রত্যেকটা সংগঠনগুলি, রাজনৈতিক শক্তি, যেটা অনেক কেউ বলেছে, সেখানে যুক্ত করার একটা পদ্ধতি নিতে হবে। তাহলে কিন্তু আমাদের পুরো কর্মসূচিটা সফল হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আলমগীর স্যার কাছে জানতে চাই, স্যার জানেন যে হলগুলো খোলার আগে টিকা দেওয়ার কথা অবশ্যই বলা হয়েছে, এবং সেই টিকা দেওয়ার পরেও কি আসলে স্বাস্থ্যবিধিটা কতটা মানা জরুরি, বিশেষ করে হলগুলোতে যদি মানাইতে হয় তাহলে আসলে কিভাবে এটা করা হবে? ধন্যবাদ। এখানে দুটো জিনিস আসলে মানুষের জানার জন্য বলা উচিত। আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে টিকা নিতে বলা হয়েছে, তারা টিকা নিবেন যাদের বয়স 40 হয়ে গেছে, তারা রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং অথবা তাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেটা কিন্ডারগার্টেন থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 40-এর নিচে যারা বয়স, কর্মকর্তা কর্মচারী শিক্ষক সহ, তাদের তালিকা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য দপ্তরে পাঠাতে হবে। তাহলে তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন, তারাও টিকা নিতে পারবেন। এখন হলগুলোতে যেটা বলা হচ্ছে প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী ইউনিভার্সিটির হলগুলোতে অবস্থান করে। তাদেরকে অন্তত পক্ষে একটি ডোজ টিকার পরে হলে নেওয়ার ব্যবস্থা করা, এবং সেটার কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করছি সেটাও, কারণ এখানে হলে যারা অবস্থান করে তাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার সহ, তাদের জন্ম তারিখ সহ একটা তালিকা প্রয়োজন। সেই তালিকা আমরা জানি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইউনিভার্সিটি সেটা তৈরি করছে, তো সেভাবেই দেওয়া হবে। কিন্তু আমাদের যে এখন যে সংক্রমণ সংখ্যা, সেটাতে আমাদের 30শে মার্চে যে স্কুল খুলে দেওয়ার কথা, সেটা নিশ্চিতভাবে আমাদের জাতীয় যে কারিগরি কমিটি আছে তারা মিটিং করে সমগ্র তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ডিসিশন দিবেন। আমরা চাই না যে আমাদের বাচ্চারা কোনো ধরনের ঝুঁকিতে পড়ে যাক, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে 1 বছরের বেশি সময় থেকে বাসায় থেকে নানা ধরনের সাইকোলজিক্যাল সমস্যা তৈরি হচ্ছে। এটা বাংলাদেশে না, পৃথিবীর সব দেশে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে। সো এক ধরনের সেগুলি থেকে আসলে বের করার জন্যই সপ্তাহে একদিন বিভিন্ন ক্লাসের, এবং ক্লাস 10-এ যারা পড়ে, অর্থাৎ 10ম শ্রেণীতে, এবং 12 ক্লাসে যাদের সামনে এসএসসি এবং এসএসসি আছে, তাদের সপ্তাহে 6 দিন ক্লাসের একটা কথা বলা হয়েছে। কিন্তু আমি একান্তভাবেই বিশ্বাস করি
মানুষকে ঝুঁকিতে পেলে কোনো কিছুই করা হবে না, এবং সেটা আমাদের যথাযথ তথ্যপত্র বিশ্লেষণ করে পরামর্শ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় করবে। আর যেটা বলা হচ্ছে যে ইউনিভার্সিটি গুলো, এখনো ইউনিভার্সিটি রোজার পরেই খোলার কথা, আগে খোলার কথা ছিল না, হলগুলো আগে খোলা দেওয়ার কথা ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে হলে যারা অবস্থান করে তাদের টিকার আওতায় আনতে হবে, তারপরে হলগুলো খোলা হবে। সো সামগ্রিক পরিস্থিতিতে এখন আমরা যে অবস্থায় আছি সেখান থেকে উত্তরণ ঘটার পরে আসলে এই কর্মকাণ্ডগুলো হবে বলে আমরা বিশ্বাস করি, কারণ আমরা কোন রকমের শ্রেণী পেশার মানুষকেই আমরা বিপদে ফেলতে পারি না যদি সংক্রমণ সংখ্যা বেড়ে যায়। যেটা এবং সবার প্রতি আমার এখনো অনুরোধ, যাদের বয়স 40 হয়ে গেছে, যারা বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রন্টলাইনার হিসেবে স্বীকৃত, তারা দয়া করে টিকা নিয়ে নিন, এবং টিকা নেওয়ার পরও সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যতদিন পর্যন্ত প্যান্ডেমিক আছে। সারা পৃথিবীর একটি দেশ যদি অনিরাপদ থাকে, সারা পৃথিবী অনিরাপদ থাকবে। সো আমাদের স্যার আপনাকে স্যার ধন্যবাদ। আমি লেলিন স্যারের কাছে খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাই যে এই একটা শ্রেণীর মানুষ আমরা দেখি যে পশ্চাৎপদ, তাদের জন্য আসলে তাদেরকে বলার মতো কেউ নেই। অনেকেই হয়তো তাদের কাছে এই মেসেজটা দিচ্ছেন না যে টিকা নিতেই হবে এবং নিয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে। এই তাদের কাছে পৌঁছানোর জন্য, তাদের কাছে তথ্যটা পৌঁছানোর জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, এবং এটাও কি করা যায় কিনা তাদের কাছে আসলে টিকা দেওয়ার ব্যবস্থাটা সেখানে গিয়ে করা যায় কিনা, বিশেষ করে যারা বস্তিবাসী। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমরা আগেও কথা বলেছি, সেটি হচ্ছে বাংলাদেশের একটি অংশ প্রান্তিক জনগোষ্ঠী যারা গ্রামে শহরে বাস করে, যারা এদেরকে আমাদের রিস্ক করতে পৌঁছতে হবে। দুটো ব্যাপার হতে পারে, আমরা ভোটের সময় যেমন বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করি, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসি, এই পদ্ধতিতে আমাদের রাজনৈতিক দলগুলো কাজ করতে পারে। আমি দলগুলো বলছি, সরকারের যে দলগুলো আছে তারা এবং যারা বিরোধী দল রয়েছে বাইরের তারা, কারণ আমরা জানি আমাদের রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলো সিডর হোক, আইরার মতো অথবা বন্যার মতো দুর্যোগে কিন্তু তখন দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ায়, কারো নির্দেশের অথবা কারো হুকুমের অপেক্ষা না করে। আমার প্রত্যাশা থাকবে করোনার সংকট এখন যে জায়গায় যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা সামাজিক সংগঠন তার তার জায়গায় দাঁড়িয়ে টিকার বাইরে যে মানুষগুলো রয়েছে তাদেরকে টিকাদানের কেন্দ্রে আনার জন্য, নিবন্ধন করার জন্য সহযোগিতা করবে। একই সাথে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরার ব্যাপারে প্রত্যেকটা মানুষের দৌড়ে দৌড়ে গিয়ে, ঘরে ঘরে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে। কারণ যদি আমরা জাতিগতভাবে সবাই এই সময় মানুষের পাশে দাঁড়াতে না পারি, তাহলে শুধু একে অপরের সমালোচনা করে কারো কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হবে না। ডক্টর আলমগীর যথার্থই বলেছেন, যদি মানুষেরা ভালো না থাকে, যদি মানুষেরা না বাঁচে, দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তাহলে কিন্তু কেউ ভালো থাকবে না। শহরে আগুন লাগলে কোনো দেবালয় বা প্রার্থনার ঘর রক্ষা পায় না, তেমনি যদি মানুষেরা দিনের পর দিন করোনার আঘাতে ভঙ্গুর হয়ে যায়, কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন তারাও কিন্তু টিকবে না। অতএব দল, মত, নানা বর্ণ, গোত্র সব এর বাইরে গিয়ে, উপরে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, টিকা নিতে উদ্বুদ্ধ করার জন্য, একই সাথে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানার জন্য। যথার্থই যদি দেশের একজন মানুষও যদি অরক্ষিত থাকে, তাহলে কিন্তু সে পুরো জাতির অরক্ষার কারণ হয়ে দাঁড়াবে। অতএব আমাদেরকে শুরু করতে হবে, সময় একবারে নেই, এটা শুরু করতে হবে আজকে থেকে, এখন থেকে। ধন্যবাদ স্যার। এই আমাদের প্রত্যাশা যে আমরা প্রত্যেকের পাশে দাঁড়াবো এবং অন্তত করোনার বিষয়টি জনসচেতনতা সৃষ্টির জন্য যা যা করার দরকার তা আমরা করবো। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনার বিষয় ছিল বাড়ছে করোনা সংক্রমণ, অসচেতন জনগণ। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর কামরুল হাসান খান, এবং আমাদের সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী, এবং আমাদের সঙ্গে ছিলেন আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।